হয়ে গেছে এবং তার ওজন বেড়েছে, যাতে সেটা হয়ে উঠেছে একটা বোঝা যা তার বাহকের পিঠ ভাঙার হুমকি দেয়। তার পা ডুবে যাচ্ছিল কাদায় এবং তার ছেঁড়া জুতো আর তাকে রক্ষা করছিল না ঠান্ডার হুল ফোটানো থেকে, যা হাড় ছেদ করে। ইয়া রব ইয়া মুঈনুস সাবিরিন, মনসুর ফিসফিস করে বলল নরম স্বরে, যা তাৎক্ষণিকভাবে হারিয়ে গেল ঝড়ের গর্জনে। সে নিজের কথা চিন্তা করছিল না, বরং সেই ঠান্ডা ঘরের কথা যেটা নিচের উপত্যকায়, যেখানে তার বুড়ি বউ আমিনা এবং তার ছোট নাতনি, যেটা 7 বছর পার হয়নি, তারা দুজনই নির্ভর করে এই কাঠ বিক্রির উপর রুটি আর ওষুধ কেনার জন্য। খালি হাতে ফেরার চিন্তাটা ছিল তার কাছে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। ঝড়টা হঠাৎ তীব্র হয়ে উঠল এবং বৃষ্টি ঝরে পড়ল যেন চাবুক, যা পৃথিবীকে আঘাত করে। মনসুরের ডান পা পিছলে গেল এবং তার ভারসাম্য নষ্ট হয়ে গেল। তাই সে তার শীর্ণ শরীর এবং তার ওপর কাঠের বোঝা নিয়ে পড়ে গেল কয়েক মিটার নিচে একটা গভীর উপত্যকার কিনারায়। যদি না আল্লাহর রহমত, তারপর একটা উঁচু পাথর যেটা তার পড়া থামালো, তাহলে সে এখন মৃতের সংখ্যায় থাকত। তার শরীর থেমে গেল হাঁপাতে হাঁপাতে এবং কাদা তার চোখ এবং মুখ ঢেকে দিয়েছে। সে উঠার চেষ্টা করল, কিন্তু তার হাঁটুর ব্যথাটা ছিল তীক্ষ্ণ। চারপাশে তাকালো অন্ধকারের মধ্যে তার অবস্থান নির্ধারণ করার চেষ্টা করে। বিদ্যুৎ আকাশকে আলোকিত করল এক মুহূর্তের জন্য, তাই তার সামনে উন্মোচিত হলো একটা অদ্ভুত দৃশ্য। যে পাথরটা তাকে বাঁচিয়েছে তার পাশে এবং হাতের দৈর্ঘ্যের বেশি উচ্চতায় না, সেখানে ছিল একটা কালো ফাঁক পর্বতে, যেটা শুকনো ঘাস এবং কাঁটাঝোপের ঘন দিয়ে ঢাকা, আর প্রকৃতি ইচ্ছা করে সেটাকে লুকিয়ে রেখেছে। মনসুর এই পর্বতের অপরিচিত ছিল না, কারণ সে 50 বছর কাটিয়েছে তার পথগুলো ঘুরে। সে জানে প্রত্যেক পাথর এবং প্রত্যেক শিয়ালের গর্ত, কিন্তু সে তার অন্তরে কসম খেল যে সেই ফাঁকটা আগে কখনো দেখেনি। কি সেই পাথরগুলো সরিয়েছে যা সেটাকে বন্ধ করেছিল, নাকি কাদা ধসটা সেটাকে উন্মোচিত করেছে? তার বেঁচে থাকার প্রবৃত্তি তাকে ধাক্কা দিল সেদিকে হামাগুড়ি দিয়ে আশ্রয় খোঁজার জন্য, যাতে আকাশ শান্ত হয়। সে কাটা ঝোপগুলো সরালো তার ঠান্ডায় শক্ত হয়ে যাওয়া হাত দিয়ে এবং কষ্ট করে ভিতরে গড়িয়ে গেল। জায়গাটা ছিল সংকীর্ণ, সবে একটা লোক উবু হয়ে বসতে পারে, কিন্তু সেটা ছিল অদ্ভুতভাবে শুকনো। পুরনো গুহার গন্ধ এবং শুকনো মাটির গন্ধ তার নাকে ভরে গেল, যেটা সম্পূর্ণ ভিন্ন বাইরের বৃষ্টি এবং কাদার গন্ধ থেকে। মনসুর বসল তার নিঃশ্বাস ধরার জন্য এবং তার সাদা দাড়ি থেকে জল মুছতে, আল্লাহকে ধন্যবাদ দিয়ে এই আড়ালের জন্য। যখন সে তার বসা সামঞ্জস্য করার চেষ্টা করছিল, তার ব্যথিত পা প্রসারিত করার জন্য, তার কোনোই ধাক্কা খেল কোনো শক্ত জিনিসে, পাথরের ফাঁকের কোণে। ধাক্কার শব্দটা ছিল না পাথরের সাথে পাথরের, বরং ছিল একটা নিস্তব্ধ শব্দ, যেন ফাঁপা কিছু নাকি কাঠের। সে তার হাত প্রসারিত করল অন্ধকারে সেই অদ্ভুত জিনিসটা অনুভব করার জন্য। তার আঙুল স্পর্শ করল একটা রুক্ষ অনুভূতি, কিন্তু সেটা পাথর নয়, সেটা চামড়ার অনুভূতি। হ্যাঁ, পুরনো শুকনো প্রাণীর চামড়া, এবং তার উপর ধুলোর পুরু স্তর। সে আরও অনুভব করল ধাতুর ঠান্ডা প্রান্ত। সে তার বুকের পকেট থেকে বের করল তার পুরনো লাইটার, যেটা তাকে ছেড়ে যায় না, এবং অনেক চেষ্টার পর কাঁপা আঙুলে আলো জ্বালালো। একটা ছোট নাচতে থাকা শিখা। সে আলোটা কোণের কাছে নিয়ে গেল এবং এক মুহূর্তের জন্য সময় থেমে গেল তার চোখের সামনে। অর্ধেক মাটিতে চাপা গুহার নরম মাটিতে ছিল একটা বড় চামড়ার ব্যাগ, যেটা পুরনো ধরনের, যা ব্যবসায়ী বা ঘোড়সওয়ারদের জন্য তৈরি করা হতো ঘোড়ার পাশে বহন করার জন্য। চামড়াটা ছিল বাদামি রঙের, কালোয় ঝুঁকে পড়া পুরনো ভাবের কারণে, এবং কিছু জায়গায় ছেঁড়া, কিন্তু তামার তালাগুলো ছিল এখনও মজবুত, যদিও সেগুলোতে হালকা মরিচা পড়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, মনসুর বলল, এবং তার হৃদয় ধড়াস করে উঠল বাইরের বজ্রের চেয়ে তীব্র। এটা কি চোরদের অবশিষ্ট, নাকি কোনো যাত্রীর মাল, যে পথ হারিয়ে গেছে এবং এখানে মারা গেছে কয়েক দশক আগে? কৌতূহল এবং তার সাথে একটা অস্পষ্ট ভয়ের অনুভূতি তাকে ধাক্কা দিল কাছে যাওয়ার জন্য। সে ব্যাগের মুখ থেকে ধুলো মুছল এবং এখানে লক্ষ্য করল অদ্ভুত বিস্তারিত, যেটা তার মাথার চুল খাড়া করে দিল। ব্যাগটা ছিল না সাধারণ মাল। চামড়ার ঢাকনায় ছিল একটা খোদাই করা নকশা, যত্ন সহকারে। যদিও সময় সেটাকে খেয়েছে, কিন্তু সেটা ছিল স্পষ্ট। একটা ছোট খেজুর গাছের ছবি, এবং তার নিচে দুটো তরবারি ক্রস করা। মনসুর তার জায়গায় আটকে গেল। এই প্রতীক সে আগে দেখেছে। কোথায়? তার বুড়ো স্মৃতি পাতা উল্টাতে শুরু করল অতীতের। হ্যাঁ, সেই ছবিটা দেখেছে, একটা বড় কাঠের গেটে খোদাই করা, একটা পুরনো বাড়িতে, শহরে, যখন সে ছোট ছিল তার বাবার সাথে কয়লা বিক্রি করতে যেত।
কিন্তু সেই বাড়িটা ধ্বংস হয়ে গেছে অনেক আগে এবং তার লোকেরা ছড়িয়ে পড়েছে দেশে বা মারা গেছে। এই ব্যাগটা কি করছে এখানে, এই প্রতীক সহকারে, এই নির্জন পর্বতে এবং একটা গুহায়, যেটা কেউ জানে না? সে তার কাপা হাত প্রসারিত করল তালার দিকে। সে জানত যে সে যা করছে সেটা তার ওপর সমস্যা নিয়ে আসতে পারে, কারণ পর্বতের লোকেদের নিয়মে যা পর্বতে পাওয়া যায় সেটা পর্বতের মালিক। কিন্তু দরকার এবং কৌতূহল ছিল বেশি শক্তিশালী। সে তালা খোলার চেষ্টা করল, সেটা কিছুক্ষণ প্রতিরোধ করল, তারপর হার মেনে নিল একটা তীক্ষ্ণ চিৎকারের শব্দে, এবং যেন ব্যাগটা ব্যথায় কাঁদছে দীর্ঘ ঘুমের পর খোলার। সে ঢাকনাটা ধীরে তুলল। একটা অদ্ভুত গন্ধ বেরোল ভিতর থেকে। সেটা ছিল না পচা গন্ধ, বরং পুরনো কাগজ এবং শুকনো কস্তুরি এবং ধাতুর গন্ধ। সে শিখাটা কাছে নিয়ে গেল ভিতরটা দেখার জন্য। সেটা ছিল না সোনায় ভর্তি, যেমন কল্পনা প্রথমে চিত্রিত করতে পারে, কিন্তু সেটা ধারণ করছিল হলুদ কাগজের গোছা, যেগুলো চামড়ার সুতো দিয়ে বাঁধা, এবং নিচে একটা ছোট কাঠের বাক্স, যেটা মুক্ত দিয়ে সজ্জিত এবং শক্ত করে বন্ধ। মনসুর কাঠের বাক্সটা তার হাতে নিল। সেটা ছিল তার আকারের তুলনায় ভারী। সে সেটা কিছু নড়ালো, তাই ভিতর থেকে বের হলো একটা হালকা রিং শব্দ। সেটা ছিল না অনেক মুদ্রার রিং, বরং একটা ভারী জিনিসের শব্দ, যেটা ভিতরের প্যাডিংয়ে নড়ছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়টা হলো যে যখন সে বাক্সটা তার হাঁটুর উপর রাখল সেটাকে পরীক্ষা করার জন্য, সে অনুভব করল একটা হালকা উষ্ণতা যা কাঠে ছড়িয়ে যায়, এবং যেন বাক্সটা আগুনের কাছে রাখা ছিল, যদিও গুহাটা খুব ঠান্ডা। কি আমি কল্পনা করছি? সে নিজেকে জোরে বলল, এবং তার চোখগুলো বাক্সের উপর আটকে আছে। সেই মুহূর্তে বাইরের বৃষ্টির শব্দ হঠাৎ কমে গেল, এবং একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল, যেন প্রকৃতি নিজেই চুপ করে দেখছে মনসুর কি করবে। এবং হঠাৎ সে বাইরে শুনল একটা শব্দ, গুহার প্রবেশপথের ঠিক কাছে। সেটা ছিল না বাতাসের শব্দ, না প্রাণীর। সেটা ছিল ভারী পায়ের আওয়াজ, যা নুড়িতে হাঁটছে, তারপর থেমে গেল। লাইটারের শিখা নিভে গেল তার হাতের ঝাঁকুনিতে, এবং অন্ধকার ফিরে এলো তাকে গিলে খেতে। মনসুর তার নিঃশ্বাস আটকে রাখল, যতক্ষণ তার বুক ফেটে যাওয়ার উপক্রম হয়। কি কেউ তাকে দেখেছে? কি কেউ এই ভুলে যাওয়া ধনের পিছনে আছে? নাকি সেটা শুধু কল্পনা, যা ভয় তার বুড়ো ক্লান্ত মনে বুনেছে? সময়গুলো কেটে গেল যেন যুগ, এবং তার চোখগুলো অন্ধকারে বিস্তৃত হয়ে গুহার ধূসর প্রবেশপথের দিকে তাকিয়ে। কেউ ভিতরে আসেনি এবং অন্য কোনো শব্দ শোনা যায়নি। মনসুর সিদ্ধান্ত নিল সে এখানে থাকতে পারবে না। সে ব্যাগটা দ্রুত বন্ধ করল এবং তার ভেজা উলের চাদরে জড়ালো সেটাকে লুকানোর জন্য, এবং তার বাঁ হাতে ধরে যখন তার ডান হাতে লাঠিতে ভর দিল। সে তার কাঠের বোঝাটা ছেড়ে দিল, যেটা তার কারণে সে প্রায় মরে যেত, কারণ এখন সে যা বহন করছে সেটা হতে পারে অন্য ধরনের আগুনের কাঠ, যা তার জীবন এবং তার নাতনির জীবনকে চিরকাল উষ্ণ করবে, নাকি যা বাকি আছে সেটা পুড়িয়ে দেবে। সে হামাগুড়ি দিয়ে বাইরে বের হলো গুহা থেকে। বাইরের আবহাওয়া ছিল হিমশীতল, এবং কুয়াশা শুরু হয়েছে পর্বতকে ঘিরে। মনসুর হাঁটল টলমল পায়ে, ডানে বায়ে তাকিয়ে, এবং প্রত্যেক গাছের গুড়ি তার কাছে মনে হচ্ছিল যেন একটা লোক যে তাকে দেখছে। সে পৌঁছালো মাটির পথে, যেটা গ্রামের দিকে যায় প্রথম ফজরের প্রথম আলোর সাথে। গ্রামের বাড়িগুলো এখনও ঘুমে ডুবে আছে, এবং শুধু কুকুরগুলো ভুকেছে তার যাওয়ায়, কিন্তু আজকের তাদের ভুকা ছিল ভিন্ন, যেন তারা শুকছে সেই অদ্ভুত গন্ধ যেটা সে তার চাদরের নিচে বহন করছে। সে তার ছোট বাড়িতে ঢুকল এবং কাঠের দরজাটা তার পিছনে বন্ধ করল, লক করে। তারপর তার পিঠ দরজায় ভর দিয়ে নেমে বসল মাটিতে, ব্যাগটা তার বুকে চেপে ধরে, এবং তার হৃদয় যুদ্ধের ড্রামের মতো বাজছে। পাশের ঘর থেকে তার বউ আমিনার দুর্বল এবং কর্কশ স্বর এলো। মনসুর, কি তুমি ফিরেছ? ও লোক, আমি তোমার জন্য চিন্তিত ছিলাম। তুমি অনেক দেরি করেছ। সে তাৎক্ষণিক উত্তর দিতে পারল না। সে তাকিয়েছিল তার হাতের ভেজা ব্যাগের দিকে, এবং খেজুর গাছ, এবং দুটো তরবারির নকশায়, এবং একটা প্রশ্ন তার মাথায় ঘুরছে। একটা প্রশ্ন যার উত্তর সে জানে না, কিন্তু সে তার ওজন অনুভব করে। কেন সে অনুভব করল যে বাক্সটা উষ্ণ, এবং ক্যামেসি পায়ের আওয়াজগুলো গুহার দরজায় থেমে গেল এবং ভিতরে আসেনি। এটা ছিল একটা সাধারণ রাত, যেটা শুরু হয়েছে উষ্ণতা খোঁজার সাথে, কিন্তু শেষ হয়েছে একটা রহস্য বহন করে, যেটা হতে পারে সেই পর্বতের চেয়ে ভারী, যেটা থেকে সে নেমেছে। মনসুর ঘরে ঢুকল, এবং তার নিঃশ্বাসগুলো তার বুকে ধাওয়া করছে। একটা ফ্যাকাশে হাসি আঁকার চেষ্টা করে তার ফ্যাকাশে মুখে, তার অস্থিরতা লুকানোর জন্য তার বউ থেকে। আমিনা বসেছিল নিভে যাওয়া চুল্লির কাছে, চেষ্টা করছিল অবশিষ্ট কয়লা জ্বালাতে,
যেটা সবে একটা হাত উষ্ণ করতে পারে, এবং যখন তাকে দেখল, সে